গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং এই সিরিজের ইতিহাস থেকে একটি মক টেস্ট। তো ইতিহাসে আমরা এর আগেও অনেক ক্লাস নিয়েছি, তো আবারও কিন্তু ক্লাস শুরু করছি অ্যাজ এ মক টেস্ট আকারে। তোমাদের সামনে অনেক পরীক্ষা আছে, তো সেই পরীক্ষাগুলো মাথায় রেখে আমরা এই ক্লাসগুলো নেব এবং এই ক্লাস থেকে তুমি কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। প্রত্যেকেই যারা কানেক্ট আছো ক্লাস করতে থাকো, আমাদের প্রচুর কোশ্চেন এখানে আছে, আলোচনা করা হবে। আমার যে ক্লাস রুটিন আছে সকাল 7:30 থেকে তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস কখন কি হয় এখানে দেওয়া রইল। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পাবে টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং আমাদের যে ব্যাচগুলো চলছে TWS একাডেমি অ্যাপ ভিজিট করে তোমরা প্রচুর ব্যাচ দেখতে পাবে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, SSC, GD, MTS, WBKPর ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ, আপার প্রাইমারি, টেট, আর্টস, সায়েন্সের জন্য ব্যাচ ইত্যাদি অনেক রকম ব্যাচ তোমরা পাবে। তো চলো আমরা আজকে এমসিকিউ শুরু করব, এবং কোশ্চেন থাকবে 30 কোশ্চেন থাকবে। 30 কোশ্চেন তোমার স্কোর কত হচ্ছে একটু জানাতে হবে। গত একটা ক্লাস আমরা ভূগোল থেকে নিয়েছি, আজকে ইতিহাস থেকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে প্রথম প্রশ্ন অ্যান্সার করো। কিতাব উল হিন্দ কার রচনা? এগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় এসছে, বহুবার এসছে বিভিন্ন পরীক্ষায়। উত্তর কি হবে? কিতাব উল হিন্দ বইটির লেখক কে? আল সামুদি, আল বিরুনি, সুলেমান, অপশন ডি নান অফ দিস। সহজ প্রশ্ন, এখানে কনফিউশন হতো যদি একসঙ্গে তোমার কে থাকতো অপশনে। আল বিরুনি আছে শুধু। মরক্কো থেকে কে আছে? কিতাবুল হিন্দ বা তহকিক হিন্দ। আর একটা হচ্ছে কিতাবুল রেহলা, কে লিখেছে? মোহাম্মদ বিন তুগলকের সময় কে আসে? প্রত্যেকে বলো কিতাবুল রেহলার রচয়িতাকে। তো এখানে আমরা অপশন বি সঠিক উত্তর করব। আর যেটা আমরা বলছিলাম ইবন বতুতা, কিতাব উল রেহলা, এটা লেখা হচ্ছে ইবন বতুতা। ইবন বতুতা মরক্কো থেকে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। মেঘদূত এর লেখক? এইগুলো পরীক্ষায় প্রচুরবার এসছে বা আসে। প্রত্যেক আনসার করবে মেঘদূতম বা মেঘদূতের লেখককে? শুভ্র, বিশাখ দত্ত, কালিদাস, চাণক্য। কোশ্চেন নাম্বার 2, এগুলো প্রত্যেকে পারবে। তো আজকের ক্লাস আমরা বলবো যে 30 কোশ্চেনের মধ্যে 25 পেতেই হবে, তার কম পাওয়া মানে তোমার অনেক ঘাটতি আছে। বেসিক কোশ্চেন, মেঘদূতের লেখক হচ্ছে কালিদাস। কালিদাস লেখা আরো অনেক গ্রন্থ রয়েছে, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম ইত্যাদি আরো অনেক নাম আমরা জানি। বিশাখ দত্তের লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস নাটক, দেবী চন্দ্রগুপ্তম নাটক, চাণক্য বা কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র, বিখ্যাত একটা গ্রন্থ। আচ্ছা, কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন কে? কুতুব মিনারের নির্মাণ কার্য কে কমপ্লিট করেন বা সমাপ্ত করেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, নাসিরউদ্দিন কুবাচা। তো এখানে সঠিক উত্তর কি হবে? কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন কে? কুতুব মিনার শুরু করেন কে? শুরু করেন কুতুবউদ্দিন আইবক, এবং শেষ করেন বা কমপ্লিট করেন সেটি কিন্তু তার জামাতা ইলতুৎমিশ, যাকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ দাস ডাইনেস্টি বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। দাস বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি কুতুবউদ্দিন আইবক, আর ইলতুৎমিশকে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। দাস বংশ যেটাকে বলা হয় ইলাবারি তুর্কি বংশ, অনেক নামে বলা হয় মামেলুক দাস বংশ, বলা হয় ইলাবারি তুর্কি বংশ বা ইলাবারি দাস বংশ। দাস বংশ সূচনা হয় ভারতে 1206 সালে, এবং এটি এন্ড হয়ে যাচ্ছে 1290 সালে গিয়ে। দাস বংশের পরে আমরা দেখব খলজি বংশ আসবে। খলজি বংশ আবার 1290 থেকে 1320, 30 বছর মতো ছিল। তারপর তুগলক বংশ, তারপর সৈয়দ বংশ এবং লোদি বংশ, এই নিয়ে টোটাল 5টা বংশ নিয়ে সুলতানি যুগ বা সুলতানি সাম্রাজ্য। আচ্ছা, এখানে কুতুবউদ্দিন আইবক
কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করে কার নাম অনুসারে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, একজন সুফি সন্ত, তার নাম অনুসারে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করে মোটামুটি 1193 এর দিকে, আর সেই 1219-এর দিকে গিয়ে কমপ্লিট হয় এবং এটি ভারতের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে কুতুব মিনার, এটা কোথায়? দিল্লিতে, যেটি ভারতের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত আছে। শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দর চুক্তি স্বাক্ষর করেন কার সঙ্গে? এই পুরন্দরের চুক্তিটা কিন্তু পরীক্ষা আছে। শিবাজির সঙ্গে আমরা ঔরঙ্গজেব জানি, তো ঔরঙ্গজেব সেটা বললেও সঠিক হবে। আর ঔরঙ্গজেবের সেনাপতির সঙ্গে এই চুক্তিটা হয় শিবাজির, মারাঠা বীর শিবাজি। এই চুক্তি কবে হয় সেটা পরীক্ষায় বেশি আসে। 1665 সালে যে চুক্তিটা হয় পুরন্দর চুক্তি নামে আমরা জানি। এটা ছিল কার সঙ্গে? শায়েস্তা খাঁ, জয় সিং, আফজল খাঁ নাকি হায়দার খাঁ? উত্তর হবে জয় সিং এর সঙ্গে। তাহলে জয় সিং এর সঙ্গে শিবাজির চুক্তি, যেটা 1665 সালে হয়, পুরন্দর চুক্তি নামে আমরা ইতিহাসে পাচ্ছি। কোশ্চেন নম্বর 5, ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? যে আলোচনা আমরা অলরেডি করেছি। কোশ্চেনগুলো খুবই ইজি তোমাদের কাছে, বাট পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেনই। একটা পরীক্ষায় তুমি দেখবে 100টা কোশ্চেন যদি থাকে, 100টা প্রশ্ন সহজ হবে না, বা 100টা কঠিন হবে না। কিরকম থাকে? 30%, 40% মিলিয়ে মিশে থাকে। হয়তো 30% ইজি থাকলো, 40% মডারেট, আবার 30% হার্ড, এইরকম কিন্তু অ্যারেঞ্জমেন্ট থাকে পরীক্ষায়। তোমাকে সহজ কোশ্চেন কিন্তু মিস্টেক করলে হবে না। কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠাতা, আর ইলতুৎমিশকে বলা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। শকাব্দ নিম্নের কোন সালে চালু হয়? ভারতীয় ক্যালেন্ডার শুরু হয়েছে শকাব্দ অনুসারে। ভারতীয় যে জাতীয় ক্যালেন্ডার সেটি শকাব্দ অনুসারে কিন্তু তৈরি। তো এখানে বলতে হবে শকাব্দ আমরা কি জানি? কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন আরোহণের সময়কাল, এটা হচ্ছে 78 খ্রিস্টাব্দ, 78 এডি, 78 খ্রিস্টাব্দ। কুষাণ সম্রাট কনিষ্ক, কনিষ্কের সিংহাসন আরোহণ যখন হয়েছিল সেই সময়কাল থেকে ধরা হয় শকাব্দ। তুগলক সুলতান, এখানে বলতে হবে কোন তুগলক সুলতান? তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন এবং নামকরণ করেছিল দৌলতাবাদ। দিল্লি থেকে কোথায়? দেবগিরিতে স্থানান্তর করেছিল নিম্নের কে? এটা পরীক্ষায় খুবই আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ ঘুরি। সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক 1325 সালে তিনি সিংহাসনে আসেন এবং 1351 পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন, প্রায় 25-26 বছর তিনি সিংহাসনে ছিলেন। এই মোহাম্মদ বিন তুগলক তার সিংহাসনে বসার কয়েক বছর পরেই 1327-28 দিকেই সম্ভবত এই রাজধানীটা দিল্লিতে কনভার্ট করেন, পরে আবার দিল্লিতে ফিরে আসেন। আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু অঞ্চলের রাজা ছিলেন কে? কোশ্চেনগুলো পরীক্ষা আছে। আমরা আজকে মূলত এনসিয়েন্ট এন্ড মিডিয়েভাল, প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাস থেকে প্রশ্ন আলোচনা করছি। এমসিকিউ প্র্যাকটিস, যেখানে আমরা বললাম যে একটা মক টেস্ট কিন্তু তোমাদের চলছে, কত অ্যান্সার তুমি করতে পারো আমরা দেখে নিচ্ছি। এখানে দাহির, সিন্ধু অঞ্চলের রাজা ছিল দাহির। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে? আলেকজান্ডার কানিংহাম, মার্টিমাম হুইলার, গর্ডন চাইল্ড, জন মার্শাল। সঠিক উত্তর এখানে কি হবে? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক
বলা হয় আলেকজান্ডার ক্যানিংহামকে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার সময় প্রতিষ্ঠিত হয় 1861 সালে। জন মার্শালের সময় সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়, হরপ্পা মহেঞ্জোদারো এগুলো। কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রচুর বার এসছে। আনুমানিক 1060 1070 এই সময়ে কৈবর্ত বিদ্রোহ হয় দিব্যকের সঙ্গে। কোন পাল রাজা? গোপাল, ধর্মপাল, দ্বিতীয় মহিপাল, ওপরে কেউ নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পাল রাজা দ্বিতীয় মহিপাল। প্রথম মহিপাল দ্বিতীয় মহিপালের মধ্যে তোমার কিন্তু কনফিউশন হয়ে যাবে। দ্বিতীয় মহিপাল, সেকেন্ড মহিপালের সঙ্গে কৈবর্ত বিদ্রোহ হয়। দুআবসা সিয়াবসা ব্যবস্থা কে চালু করেন? ডাব্লিউবিসিএস প্রিলিমসে আসার প্রশ্ন, পরীক্ষায় আসে, কোশ্চেন গুলো দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট আছে। ইচ অ্যান্ড এভরি কোশ্চেন এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি তোমাদের যদি ডাব্লিউবিপিএসআই থাকে দেখবে কোশ্চেন একটা এই জায়গা থেকে এসছে, পরীক্ষার পরে বলতে পারো এসছি কি আসেনি। এটা আশা করা যায়, কারণ এমন কোশ্চেন এখানে আছে যেগুলো পরীক্ষা আসে। দুআবসা সিয়াবসা জাহাঙ্গীর চালু করে, সম্রাট জাহাঙ্গীর, আকবর পুত্র জাহাঙ্গীর। হামজা নামা, ডাব্লিউবিসিএস মেন্সে আসা প্রশ্ন, হামজা নামা এর বিষয়বস্তু কি ছিল? হামজানামা এর বিষয়বস্তু কি ছিল? স্থাপত্যবিদ্যা, চিত্রাঙ্কন, সঙ্গীত, দর্শন। হামজানামা মূলত আকবরের সময় জনপ্রিয়তা পেয়েছিল এবং আকবরের সময় এটা মূলত একটা চিত্রাঙ্কন, বিভিন্ন চিত্রাঙ্কনের সঙ্গে যুক্ত ছিল। এটা আকবরের সময়কালে। মুঘল যুগে অথর্ববেদ ফার্সি ভাষায় অনুবাদ করেন কে? মুঘল যুগে কে অথর্ববেদ ফার্সি ভাষায় অনুবাদ করেন? এইগুলো কিন্তু পরীক্ষা আসে, বিভিন্ন অনুবাদ কে কোনটা করে। আমরা জানি দারা শিকো উপনিষদের ফার্সি অনুবাদ করে। দারা শিকো উপনিষদের ফার্সি অনুবাদ করে। রজমনামা কোন গ্রন্থের ফার্সি অনুবাদ? মহাভারতের রজমনামা। এটা হচ্ছে অথর্ববেদ। ঋক সাম যজু অথর্ব, অথর্ববেদকে ফার্সি অনুবাদ কে করেন? আব্দুল হামিদ লাহোরী, কাজী হাজি ইব্রাহিম সিরিন্দি, কাফি খা, মালিক মোহাম্মদ জয়সি। কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। উত্তর হবে অপশন বি, হাজি ইব্রাহিম সিরহিন্দি। সিরহিন্দি, হাজি ইব্রাহিম সিরহিন্দি। সুলতানি যুগে না, সুলতানি যুগে, এটা কিন্তু মুঘল যুগে না, তারও আগে। হাজি ইব্রাহিম সিরহিন্দি ফার্সি ভাষায় অথর্ববেদকে অনুবাদ করে। এলাহাবাদ প্রশস্তি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি? কোশ্চেনটা দেখো, বিভিন্ন প্রশস্তি লিপি থেকে প্রশ্ন আসতে পারে। ভিতারি শিলালিপি স্কন্দগুপ্তের সময়কাল জানা যায়। জুনাগড় লিপি শক রাজা রুদ্র দমন। আমরা আইহোল শিলালিপি রবিকীর্তি রচিত দ্বিতীয় পুলকেশীর সময়কাল জানতে পারি। এলাহাবাদ প্রশস্তি, এটা থেকে আমরা জানতে পারি সমুদ্রগুপ্ত সম্পর্কে। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, হরিসেন রচিত হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। রচনা করে হরিসেন, এটা প্রত্যেকে কিন্তু কনফিউশন হয়ে যাবে, হরিসেন অ্যান্সার করে ফেলবে এলাহাবাদ প্রশস্তি হরিসেন। কিন্তু প্রশ্নটা কি, এটা থেকে কোন রাজার সম্পর্কে জানতে পারে? সমুদ্রগুপ্ত। এখানে তুমি হরিসেন তো রাজা ছিল না, তিনি ছিল সমুদ্রগুপ্তের সভাকবি, তাহলে মনে রাখতে হবে। রবিকীর্তি রচিত আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানতে পারি। বোগাজকই লিপি, প্রচুর লিপি আছে এরকম। আমরা নানাঘাট শিলালিপি, রানা নায়নিকা রচিত, পাশাপাশি আরো অনেক কিছু এরকম টাইপের লিপি তোমরা পাবে। প্রয়োজনে আমি একটা ক্লাস নেব যেগুলো প্রশস্তি লিপি রিলেটেড। কোশ্চেন নাম্বার 15, ঋগ্বৈদিক যুগে নিম্নের কোন মুদ্রা প্রচলিত ছিল? মনা, নিষ্ক, সুবর্ণ, নারায়ণী, কৃষ্ণ। ঋগ্বৈদিক যুগে
ঋগ্বৈদিক যুগে চালু ছিল মনা এবং মিষ্ট এইগুলো। কোশ্চেন নাম্বার 16, আকবর সম্পর্কে প্রশ্ন। আকবরের অভিজাতদের মধ্যে কে? বলতে হবে এখানে আকবরের রাজসভায় যারা ছিল তাদের মধ্যে কে আফগানদের দমন করার জন্য মুঘল অভিযানগুলোর মধ্যে একটিতে আফগানি বিদ্রোহীদের দ্বারা নিহত হন? টুডরমল, মানসিং, বীরবল, ভগবান দাস। কোশ্চেন নাম্বার 16, প্রত্যেকে বলো এখানে রাইট অ্যান্সার কি হবে। আকবরের অভিজাতদের মধ্যে আফগানদের দমন করার জন্য মুঘল অভিযানগুলির মধ্যে একটিতে আফগান বিদ্রোহীদের দ্বারা নিহত হচ্ছেন বীরবল। বীরবল ছিল আকবরের সভাকবি। বীরবলের প্রকৃত নাম কি ছিল এটা পরীক্ষা আছে। প্রকৃত নাম মহেশ দাস। রাজ তরঙ্গিনী এর রচয়িতাকে? এটা তো পরীক্ষায় মানে প্রচুর বার এসছে। রাজ তরঙ্গিনী এর রচয়িতাকে? কোশ্চেন খুব ইজি বাট হেভি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। রাজতরঙ্গিনী থেকে আমরা কি জানতে পারি? কাশ্মীরের ইতিহাস জানা যায়। এটা থেকে আমরা কাশ্মীর রাজ্যের ইতিহাস জানতে পারি। এটাও পরীক্ষা আছে যে কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? কলহন রচিত রাজতরঙ্গিনী থেকে। মেগাস্তিনিসের রচয়িতা কি? মেগাস্তিনিস রচনা করে ইন্ডিকা। এটাও প্রশ্ন আসে। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে মেগাস্তিনিস। আল বিরুনি কিতাবুল হিন্দের রচয়িতা। হেরোডোটাস যাকে বলা হয় ইতিহাসের জনক। তারিখ ই ফিরোজ শাহী এই বইটির লেখক কে? ডব্লিউবিসিএস প্রিলিমসে আসা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হবে জিয়াউদ্দিন বারনি। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসে। তারিক ই ফিরোজ শাহী, আর একটা হচ্ছে ফুতুয়া ই ফিরোজ শাহী। ফুতুয়া ই ফিরোজ শাহী, ফিরোজ শাহী তুগলকের আত্মজীবনীমূলক রচনা। ফিরোজ শাহী তুগলকই ওটা লিখেছেন। কোশ্চেন নাম্বার 19, নাসিরউদ্দিন চিরাগ তিনি কে ছিলেন? পরীক্ষা আসা প্রশ্ন। নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? অপশনে বলছে খলজি বংশের একজন সুলতান, একজন সুফি সন্ত, গিয়াসউদ্দিন বলবন একজন মন্ত্রী, নাকি আলাউদ্দিন খলজি সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ? নাসিরউদ্দিন চিরাগ, উত্তর কি হবে? নাসিরউদ্দিন চিরাগ তিনি খলজি বংশের সুলতান ছিলেন না, গিয়াসউদ্দিন বলবনের মন্ত্রী ছিলেন না, বা আলাউদ্দিন খলজি সেনাবাহিনীর কেউ ছিল না। তিনি ছিলেন একজন সুফি সাধক বা সুফি সন্ত। নাসিরউদ্দিন চিরাগ। গজনী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে? এটা পরীক্ষা আসে। গজনী সুলতান মাহমুদ তিনি কতবার ভারত আক্রমণ করেন? 12, 17, 18, 20। উত্তর কি হবে এখানে? ভারত আক্রমণ তিনি 17 বার করেছেন। 1000 থেকে 1027 মধ্যে তিনি 17 বার ভারত আক্রমণ করেন। 16তমটায় সোমনাথ মন্দির লুণ্ঠন করেন গুজরাটে। আমাদের প্রচুর ব্যাচ চলছে, যেগুলো তোমরা একবার দেখে আসতে পারো, যদি প্রয়োজন মনে হয় ব্যাচে জয়েন করতে পারো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21, কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন? আচ্ছা, একটা প্রশ্ন আমরা করেছিলাম, সিন্ধু প্রদেশের রাজা দাহির ছিল তখন। দাহিরের সঙ্গে মোহাম্মদ বিন কাসিমের একটা যুদ্ধ হয়, মূলত সেটা ছিল বাণিজ্য সংক্রান্ত। একটা জাহাজ চুরি হয়ে গেছিল আরবদের, তো সেই জাহাজ চুরি হয় ওই দাহিরের ওখানে। ঠিক আছে, সিন্ধু প্রদেশের রাজা ছিল দাহির, ওখানে যে বন্দর ছিল সেখান থেকে জাহাজটা চুরি বা লুণ্ঠন হয়। সেই জায়গাটা নিয়েই কিন্তু বিরোধটা হয়। সিন্ধু প্রদেশ আক্রমণ করে ফেলে মোহাম্মদ বিন কাসিম। বিন কাসিম সিন্ধু দখল করে 712 সালে। প্রশ্নটা মনে রাখবে, পরীক্ষা আসে। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিল? কোশ্চেন নাম্বার 22, জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন এখানে কে?
নিকোলো কন্টি, ফ্রান্সোয়া বার্নিয়ে, স্যার টমাস রো, আথনাসিয়াস নিকিতন। অথসিয়াস নিকিতন। নিকোলো কন্টি আমরা যে দেখি কৃষ্ণদেব রায়ের সময়কালে বা বিজয়নগর সাম্রাজ্যে আসে। ফ্রান্সোয়া বার্নিয়ে, আথসিয়াস নিকিতন এরা বেশিরভাগই বিজয়নগর সাম্রাজ্যের সময় ছিল। স্যার টমাস রো আসে জাহাঙ্গীরের সময়। আরেকজন আসে ক্যাপ্টেন হকিংস। ক্যাপ্টেন হকিংস যিনি তুমি আমরা জানি জাহাঙ্গীরের সময় আসে। হকিংস যাকে বলা হয় ইংলিশ খান, জাহাঙ্গীর তাকে উপাধি দেয় ইংলিশ খান। ইংলিশ খান উপাধি কে দেয়? জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর নাম দিচ্ছে হকিংসকে ইংলিশ খান। এটা পরীক্ষা আসে। তো জাহাঙ্গীর সময় স্যার টমাস রো, হকিংস তারা এসেছিলেন তার দরবার। কোশ্চেন নম্বর 23, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানীটা স্থানান্তর করেন? আগ্রা থেকে দিল্লি। জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান নাকি বাহাদুর শাহ জাফর? কোশ্চেন নাম্বার 23 কি হবে এখানে রাইট অ্যান্সার? আগ্রা থেকে দিল্লি। উত্তর হবে সম্রাট শাহজাহান। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 24, নিম্নলিখিত কে দিন ইলাহি এর সদস্য হন? এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা জানো, এগুলো ভুল হওয়ার কথা নয়। দিন ইলাহি ছিল কি একটা আকবর প্রবর্তিত একটা নতুন ধর্মমত। 25 জন বা মতান্তরে 70-78 জন এই ধর্মমত গ্রহণ করে। যদিও দিনহি ইলাহি ছিল একটা নতুন ধর্মমত যেটা মোগল সম্রাট আকবর চালু করে। এই দিনহি ইলাহির সদস্য একজনই হিন্দু ছিল, তিনি হচ্ছে বীরবল অর্থাৎ মহেশ দাস। এইটাই পরীক্ষা আসে যে কে ছিল, বীরবলটাকে হাইলাইট করা হয় বেশি। দিনহি ইলাহি আকবর চালু করে কত সালে? মুঘল সম্রাট আকবর প্রবর্তিত একটা নতুন ধর্মমত। এটি চালু করে 1882 সালে। 1882 সালে তিনি এটা চালু করেন। কোশ্চেন নাম্বার 25, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? এটাও পরীক্ষায় এসছে, প্রশ্নটা ইম্পর্টেন্ট। সালের প্রশ্ন বেশিরভাগ আছে, এখানে একটা প্রশ্ন বাদ দিয়ে তুমি যেতে পারবে না। ঠিক আছে, কোশ্চেন খুবই ইজি, বাট পরীক্ষায় দেখবে এটা থেকে কোশ্চেন কমন পাচ্ছ, এই সেট থেকে কমন পাবে। বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন বাহমন শাহ, ফিরোজ শাহ, মোহাম্মদ শাহ আহমদ শাহ। বিজয়নগর এবং বাহমনি কোথায় গড়ে ওঠে? দক্ষিণ ভারতে। তুগলক বংশীয় রাজা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে দক্ষিণ ভারত দুটি স্বাধীন রাজ্য গড়ে ওঠে, একটা বিজয়নগর, একটা বাহমনি। বিজয়নগর মূলত হিন্দু রাজা ছিল আর বাহমনিতে ছিল মুসলিম। তো বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হাসান বাহমন শাহ, বা এর আর এক নাম কিন্তু হাসান গাঙ্গু। কোথাও কোথাও তোমরা দেখবে হাসান গাঙ্গু। হাসান গাঙ্গু বা আলাউদ্দিন হাসান বাহমন শাহ বা আলাউদ্দিন বাহমন শাহ, মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 26 বলা হচ্ছে মঙ্গলরা কার নেতৃত্বে 1219 সালে উত্তর পূর্ব ইরানের ট্রানজাকশনিয়া আক্রমণ করেছিল? তৈমুল্লং, নাদির শাহ, আহমদ শাহ আবদালি, চেঙ্গিস খান। উত্তর কি হবে বলো? কোশ্চেন নাম্বার 26, মঙ্গল নেতা কি বলতো? চেঙ্গিস খান। চেঙ্গিস খান ছিল খুব শক্তিশালী, সেটা মানে সেই সময় মানে তছনছ করছে আর কি ভারতের উত্তরে। ইরান ওই সমস্ত এলাকা, চীনের অনেক অংশ তার দখলে ছিল। চেঙ্গিস খান, এই চেঙ্গিস খান কিন্তু ভারতে 1221 সালে ভারতে আসে, একজনকে খুঁজতে খুঁজতে আসে। তো ঘটনা হচ্ছে চেঙ্গিস খান ভারত আক্রমণ করে ফেলতো আর কি, সেটাকে রুখে দেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ তাকে আটকায়, বিভিন্ন রকম উপহার উপঢৌকন দিয়ে তাকে বিদায় করে দেয়। তো চেঙ্গিস খান এই যে ঘটনাটা, ভারত আক্রমণ তিনি আর করেননি,
ইলতুৎমিশ তাকে ভাগিয়ে দিয়েছেন। এই জন্য কিন্তু ইলতুৎমিশকে বলা হয় দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এই চেঙ্গিস খান কিন্তু তার নেতৃত্বে 1219 সালে ইরানের ট্রানজাকশনি আক্রমণ তিনি করেছিল। যাই হোক, চেঙ্গিস খান ভারতে প্রবেশ করে 1221-এ। তৈমুল্লং ভারত আক্রমণ করে, সেটা অনেক পরে, 1398। ঠিক আছে, তখন তোমার আহ তুগলক বংশের সময়। ঠিক আছে, তৈমুল্লং। কোশ্চেন নাম্বার 27, হাম্পি স্মৃতিসৌধগুলির কে বানিয়েছিলেন? মনুমেন্টস অফ হাম্পি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হাম্পি মানে কোথায়? কর্ণাটক। এই হাম্পির স্মৃতিসৌধগুলো বানিয়েছিল কারা? হরিহর বুক্ক, উদয়ন শিশুনাগ, দেববর্মন বৈশ্য, মহাবর্মন সিরমায়া। হাম্পির যে স্মৃতিসৌধ আমরা দেখব হরিহর বুক্ক নির্মিত। হরিহর বুক্ক হচ্ছে সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা তথা বিজয়নগর বংশের প্রতিষ্ঠাতা। বিজয়নগর রাজ্যের রাজধানী তো ছিল হাম্পি। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল তো হাম্পি, তো তারাই করে হরিহর বুক্করা। কোশ্চেন নাম্বার 28, এখানে কার বলতে হবে? হুমায়ুন আকবর, জাহাঙ্গীর বাবর কার মধ্যে 1494 খ্রিস্টাব্দে মাত্র 12 বছর বয়সে ফরগনার সিংহাসনে বসে? কাবুল, মোটামুটি তোমার জায়গাটা হচ্ছে আফগানিস্তানের মধ্যেই পড়ছে ধরা, ফরগনা জেলা, যেখানে সিংহাসনে বসছেন 12 বছর বয়সে মাত্র নিম্নের কোন শাসক? আকবর 13 বছর 4 মাস। মুঘল সম্রাট আকবর বসে 13 বছর 4 মাস। 1542-এ তার জন্ম, আর 1556 বসছেন। তো এখানে উত্তর হবে বাবর। বাবর মাত্র 12 বছর বয়সে তার পিতা মারা যায়, তার জায়গায় সিংহাসনে বসছেন ফরগনা জেলা বা ফরগনা জায়গার শাসক হিসেবে। 1494 দেখতে পাচ্ছ। 1526-এ তো বাবর পানিপথের যুদ্ধ প্রথম, 1526, আর এটা 1494। কোশ্চেন নাম্বার 29, সঙ্গম সাহিত্যে পৃষ্ঠপোষক কারা ছিলেন? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উত্তর কি হবে? সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা ছিলেন? নায়ক, চান্দেল, পাণ্ড্য, সোলাঙ্কি। উত্তর হবে পাণ্ড্য রাজারা সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। কোশ্চেন নাম্বার 30, ভারতের কোন কোন শিল্পকলার সংমিশ্রণে গান্ধার শিল্প গড়ে ওঠে? এটা তোমরা হোমওয়ার্ক করো। এই যে 30 কোশ্চেন, এর মধ্যে তুমি কত পেলে এটা তোমাকে বলে দেবে যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো। ঠিক আছে, আমাদের ক্লাস যেগুলো হচ্ছে ফ্রি ক্লাস, দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল পাবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এবং TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি, প্রয়োজনে তোমরা জয়েন করবে। ঠিক আছে, তো আমাদের এই ক্লাসগুলো দেখতে থাকো, এগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে। কোশ্চেনগুলো লেভেলটা তুমি যদি দেখো, খুব একটা মানে হেলা ফেলা করার মতো লেভেল নয়, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেল। মনে হচ্ছে হয়তো তুমি অনেকটা ক্লাস দেখেছো, মনে হচ্ছে স্যার খুব ইজি কোশ্চেন, বাট সেরকম বিষয় নয়। যারা নতুন আছো তাদের কাছে সবই মনে হবে অজানা, যদিও। যাই হোক, তো তোমাকে পড়তে পড়তে লেভেলটা তৈরি করতে হবে। এখানে আমি বললাম আউট অফ 30, 25+ তোমায় যদি স্কোর করো মনে করবে ঠিক আছে, আর তার কম মানে তোমার এখনো ঘাটতি আছে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো করতে থাকো। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য থাকলো। প্রত্যেকে যারা কানেক্ট আছো, দেখো পরীক্ষা সামনে অনেকগুলো আছে, প্রস্তুতিটা এমন ভাবে নাও যেন পরীক্ষায় তুমি মানে কোনো রকম ভাবে ফেলিওর না হও। ঠিক আছে, এটাই মনে করতে হবে শেষ পরীক্ষা, এবং সেই মতো তুমি কিন্তু লড়াই চালিয়ে যাও। ওকে, টাটা, বাই।